Hello everyone, this is Damoy. Hope you are doing well. Today I am going to cover a beautiful poem, Our Casuarina Tree by তরুদত্ত। যাক, ফার্স্ট ভিডিওতে আমরা টেক্সট আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব এই পোয়েমের সেটিং, পোয়েট সম্বন্ধে জানব, এই পোয়েমের থিম, মেসেজ কি সেটা জানব, কোন প্যাটার্ন ফলো করা হয়েছে অর্থাৎ কোন ফর্ম অ্যান্ড স্ট্রাকচার ইউজ করেছে সেটা জানব। এছাড়াও কী কী পোয়েটিক ডিভাইস এখানে ইউজ করা হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের পোয়েম। আওয়ার ক্যাসুরিনা ট্রি। এই যে আওয়ার ক্যাসুরিনা ট্রি, এই যে পোয়েম, তার যে টাইটেল, এই টাইটেলের মধ্যে অনেক কিছু ইনফরমেশন লুকিয়ে আছে, সেটা আমরা একটু জেনে নেব। ধরো আওয়ার, এই যে টাইটেলের ফার্স্ট যেটা ওয়ার্ড ইউজ করা হয়েছে আওয়ার, এখানে আওয়ার বলতে পোয়েট তার শুধুমাত্র নিজের কথাই তিনি বলেননি, সাথে কার কথা বলেছেন? তিনি তার প্রিয় দাদা অবজু এবং প্রিয় দিদি অরুর কথাও বলেছেন। যার জন্য কিন্তু এখানে মাই অর ওন ক্যাসুরিনা ট্রি এটাও কিন্তু নামকরণ দিতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে তিনি কী করেছেন? আওয়ার ক্যাসুরিনা ট্রি। কারণ কি, আওয়ার যেখানে থাকে সেখানে কিন্তু একটা ইমোশন জুড়ে থাকে। তো কিভাবে এই ক্যাসুরিনা গাছের সাথে তাদের তিন ভাই বোনের যে স্মৃতি জড়িয়েছিল তার একটা সুন্দর দৃষ্টান্ত এখানে। ক্যাসুরিনা, দেখো ক্যাসুরিনা ট্রি এক ধরনের সি ওক, সাধারণত এটা এক ধরনের অস্ট্রেলিয়ান পাইন গাছ, আর আমাদের দেশে সাধারণত আমরা ঝাউ গাছ বলে এগুলোকে চিনে থাকি। তো এই ক্যাসুরিনা ট্রিটা বা এই ক্যাসুরিনা গাছটি ছিল পোয়েটের যে জন্মস্থান অর্থাৎ কলকাতার জন্মস্থানে অর্থাৎ বাড়িতে ছিল একটা হোম গার্ডেন, সেই হোম গার্ডেনের মধ্যেই ছিল এই ক্যাসুরিনা গাছটা। আর এই ক্যাসুরিনা গাছের নিচে পোয়েট তার প্রিয় দাদা দিদিদের সাথে কিভাবে শৈশবটা কাটিয়েছেন, একসাথে খেলেছেন এবং সেখানে প্রকৃতি এনজয় করেছেন, তার সুন্দর একটা দৃষ্টান্ত। এই যে তাদের তিন ভাই বোনের যে স্মৃতিগুলো কিভাবে এই ক্যাসুরিনা গাছের সাথে রিলেটেড, সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই ক্যাসুরিনা গাছ শুধু সাধারণ গাছ হিসেবে পোয়েটের কাছে না, কারণ কি, পোয়েটের দাদা দিদি আর্লি এজে মারা গেছেন। যাই হোক, পোয়েটও কিন্তু আর্লি এজে মারা যান, কিন্তু পোয়েট জীবিত থাকাকালীন তার প্রিয় দাদা দিদি মারা যাওয়ার পরে কিন্তু এই যখনই ক্যাসুরিনা গাছটাকে দেখতেন বা বিদেশের মাটিতে গিয়ে যখন ক্যাসুরিনা গাছের কথা মনে পড়তো, সাথে সাথে কিন্তু তার প্রিয় দাদা দিদিকে মনে করে দিত। যার জন্য একটা সুন্দর একটা স্মৃতিমন্থন বলতে পারি, বা একটা সুন্দর নস্টালজিক ফিলিং বলতে পারি। তো এই ছিল টাইটেলের মধ্যে বা সেটিং বলতে পারি আমরা। বাকি এবার পোয়েট সম্বন্ধে জানব। রিয়েল নেম তরুলতা দত্ত, বার্থ 1856, ডেথ 1877, প্যারেন্টস গোবিন্দচন্দ্র দত্ত অ্যান্ড চিত্রমণি দত্ত। সিবলিংস অর্থাৎ নিজের ভাই বোন, অর্থাৎ ভাই বোন কে কে ছিল? অবজু, brother died at the age of 14. Aru, sister 2 years older, died in 1872. Toru, the poet herself, was the youngest and died in 1877. Nationality, British India, period 19th century. Family, wealthy, cultured Bengali Kastha family, converted to Christianity. অর্থাৎ এই দত্ত ফ্যামিলি পরবর্তীতে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়, এবং এই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার সাথে সাথে এই ফ্যামিলির ওয়েস্টার্ন লিটারেচারের সাথে একটা কানেকশন জুড়ে যায়। তারপরেই যখন তাদের অর্থাৎ পোয়েটের যে প্রিয় দাদা মারা যায়, তারপর থেকে সেখানে দত্ত ফ্যামিলি বিদেশে পাড়ি দেয়। পরের পয়েন্ট আমরা পেয়ে যাব, এডুকেশন অ্যান্ড ট্রাভেল। আফটার দ্য ডেথ অফ অবজু, এখানে অবজু হবে,
The family moved to France and later to England for Aru and Toru's education, where Toru deepened her literary knowledge. যাই হোক, তাদের অর্থাৎ অবজুর মৃত্যুর পরে, অর্থাৎ তরু দত্তের প্রিয় দাদা অবজুর মৃত্যুর পরে এই ফ্যামিলি প্রথমে ফ্রান্সে যায় এবং পরে ইংল্যান্ডে, বিশেষ করে অরু আর তরুর এডুকেশনের জন্য। আর সেখানেই তরু তার যে সাহিত্য জ্ঞান সেটাকে আরও গভীর করেন। শি ইজ কল্ড ইন্ডিয়ান কিডস ফর হার লিটারারি স্কিল। তরু দত্তের লিটারারি স্কিলের জন্য তাকে কিন্তু ইন্ডিয়ান কিডসও বলা হয়। নোটেবল ওয়ার্কস, অর্থাৎ বিখ্যাত ওয়ার্কসগুলো কী কী তরু দত্ত, সেগুলো আমি পরপর সাজিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দেখে নেবে। থিম, এই কবিতার থিমটা কী দেখো। দ্য মেইন থিমস অফ দ্য পোয়েম আর মেমোরি, নস্টালজিয়া, লাভ অ্যান্ড দ্য পাওয়ার অফ নেচার। বেশ এইটুকু মনে রাখলে তোমাদের যথেষ্ট। মেসেজ, কী মেসেজ প্রোভাইড করছে এই পোয়েমটা দেখো। দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্য এন্ডিউরিং পাওয়ার অফ মেমোরি, অর্থাৎ অতীতের স্মৃতিকে মনে করা বা তার যে একটা ক্ষমতা সেটাকে এন্ডিওর করা, এই মেসেজটা দিচ্ছে। অ্যান্ড দ্য ডিপ ইমোশনাল কানেকশন, এবং কীভাবে গভীরভাবে ইমোশনাল আবেগের সাথে এটা জুড়ে থাকা যায় তার সুন্দর একটা এক্সাম্পল। উই ফর্ম, আমরা এটা করে থাকি বা গঠন করে থাকি, বা আমরা এরকম একটা ফিলিং বা একটা নস্টালজিক ভাব আমরা বা সেই অতীতের মেমোরিকে নিয়ে করি। তার এক্সাম্পল উই ফর্ম, আমরা যেটা গঠন করি উইথ আওয়ার সারাউন্ডিংস, আমাদের পরিবেশ পরিস্থিতি থেকে। ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, আওয়ার ক্যাসোলিনা ট্রি বাই তরু দত্ত ইজ এ পোয়েম অফ 55 লাইন্স। এই কবিতাটি হচ্ছে 55 লাইনের কবিতা। ইট কনসিস্ট অফ 5 স্ট্রেঞ্জার্স। এই 55 যে লাইন্স, এই 55 লাইন্সকে টোটাল 5টা স্ট্যাঞ্জায় ভাগ করা হয়েছে। ইজ স্ট্যাঞ্জা ক্যারিজ 11 লাইন্স। প্রত্যেকটা স্ট্যাঞ্জা, অর্থাৎ এক একটা স্ট্যাঞ্জা ক্যারি করছে কটা করে লাইন, অর্থাৎ 11টা করে লাইন। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 11টা করে লাইন আছে। এছাড়াও ব্র্যাকেটের মধ্যে যেটুকু দেওয়া আছে সেটা বিস্তারিত জানার জন্য তোমাদের এইটুকু প্রয়োজন নেই, তবে জেনে রাখা ভালো কি হয়েছে এখানে, যে এক একটা স্ট্যাঞ্জা কোন প্যাটার্নে লেখা আছে তার এটা এক্সাম্পল দেওয়া আছে। দ্য স্ট্রাকচার অফ স্ট্যাঞ্জা ফলোজ দ্য স্টাইল অফ এ সনেট। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় এক একটা সনেট প্যাটার্নকে ফলো করেছে এখানে। দ্যাট ইজ 2 কোয়াট্রেন্স। আর এই এক একটা যে স্ট্যাঞ্জা বা এক একটা যে সনেট, সেটা কি করা হয়েছে 2 কোয়াট্রেন্স, 2টা করে কোয়াট্রেন্স আছে। এবার কোয়াট্রেন্স কাকে বলে এগুলো তোমরা জানো, রাইমিং স্কিম বা রাইমিং কাপলেট কি, ওগুলো নিয়ে আলোচনা করছি না এখানে। তাহলে কী হয়েছে এখানে 2 কোয়াট্রেন্স উইথ ক্লোজ রাইমস, একটা ক্লোজ রাইম থাকবে আর অ্যান্ড এ রাইমিং টার্সেট থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো রাইমিং স্কিম। রাইমিং স্কিমটা কি, যে এই কবিতা কী কী রাইমিং স্কিম অর্থাৎ কী কী ছন্দ ইউজ করা হচ্ছে তার প্যাটার্নটা দেওয়া আছে এখানে দেখো। যদি আমরা প্রত্যেকটা স্ট্যাঞ্জার শেষে যদি আমরা ধরো ফার্স্ট স্ট্যাঞ্জা তোমরা পড়ছো, ফার্স্ট স্ট্যাঞ্জা পড়তে পড়তেই প্রথম লাইন যেখানে শেষ হচ্ছে সেখানে এ লিখলে, পরের লাইনের শেষে বি লিখলে, তারপরের লাইনের শেষে বি লিখলে, আবার পরের লাইনে এ লিখলে, এবার পরপর যদি লিখে যায় তাহলে তোমাদের এই রাইম স্কিমটা আসবে। কী কী, এ বি বি এ, সি ডি ডি সি, ই ই ই। প্রথম যে স্ট্যাঞ্জা তার রাইম স্কিম এটা। একই রকমভাবে সেকেন্ড স্ট্যাঞ্জার যদি বলো তাহলে পরের রাইম স্কিমটা আসবে। একই রকমভাবে পরপর করে তোমাদের স্ট্যাঞ্জা ওয়াইজ সাজানো আছে, তোমরা এগুলো নিজেদের মতো করে টুকে নেবে। এবার চলে আসি আমরা কী কী পোয়েটিক ডিভাইস অর্থাৎ কী কী ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে বা কী কী অলঙ্কার এখানে ইউজ করা হয়েছে এই কবিতায়, সেগুলো আমরা দেখব। প্রথমেই যখন আমরা এই কবিতা আলোচনা করি তখনই পড়ার সময় আমরা বারবার আলোচনা করেছি যে এই কবিতা যখনই আমরা পড়তে শুরু করব তখনই আমাদের সামনে একটা কিন্তু ইমেজ তৈরি হবে। তো প্রথমেই যেটা ইউজ হয়েছে এখানে পোয়েটিক ডিভাইস সেটা হচ্ছে ইমেজারি। তো
তো ইমেজারি জিনিসটা কি ইন ব্রিফ এখানে আমরা জানবো। তার আগে এই কবিতায় যেহেতু ইমেজ প্রচুর রয়েছে সেই জন্য আমরা ইমেজারি নিয়ে একটু আলোচনা করি। দ্য পোয়েম ইজ ফুল অফ রিচ ইমেজারি হুইচ প্রেজেন্টস দ্য ডেসক্রিপশন অফ দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স। এই কবিতাটি প্রচুর ইমেজারি ইউজ করা হয়েছে। আর এটা কি করছে, বিশেষ করে যে গাছের যে অ্যাপিয়ারেন্স, গাছটা দেখতে কেমন তার যে বর্ণনা, তার মধ্যে ইমেজ আছে। ডিসক্রিপশন অফ ডন, ভোরবেলার যে বর্ণনা করেছে তার মধ্যে ইমেজারি বা ইমেজ আছে। অ্যান্ড দ্য মেমোরি অফ হার লাভড ওয়ান্স কানেক্টেড উইথ ইট, এবং তার প্রিয়জনদের যে স্মৃতিটা জড়িয়ে আছে সেগুলোতেও অনেক ইমেজ ইউজ করা হয়েছে বা ইমেজারি আছে। তো এটুকু তোমাদের না জানলেও হবে ব্র্যাকেটের মধ্যে, জাস্ট তোমাদের ক্লিয়ার করার জন্য। এবার ডেফিনেশন যদি বলি আমরা, ডেফিনেশনটা এইভাবে তোমরা এখান থেকে করে নিতে পারো যে ক্রিয়েটিং ভিভিড মেন্টাল পিকচার্স ইউজিং ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। আমি বেশি ডিটেল আলোচনা করবো না। দ্যাটস মিন ইট ক্রিয়েটস, অর্থাৎ এখানে যে বলা হয়েছে কি ইউজ করেছে, ইমেজারি। যদি আমরা এটাকে সাজিয়ে নিই সেন্টেন্স আকারে তাহলে কী হবে, ইমেজারি ক্রিয়েটস ভিভিড মেন্টাল পিকচার্স ইউজিং ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। এইটুকু মনে রাখলে হবে, ক্রিয়েট ভিভিড মেন্টাল পিকচার, ব্যাস এইটুকু জানলেই তোমাদের হবে। দেখো যখনই এই কবিতার লাইন পড়বে তোমাদের সামনে পরিষ্কারভাবে একটা কিন্তু মনের মধ্যে তোমাদের একটা পিকচার তৈরি হবে, সেটা কিন্তু ইমেজারি। আমি যখন পড়ে তখন ওই টেক্সট যখন আলোচনা করি তখন বলেছিলাম যে কবিতাটা পড়তে গেলে কিন্তু আমাদের একটা ইমেজ তৈরি হয়ে যায় চোখের সামনে, অর্থাৎ ভিজুয়াল ইমেজারি তৈরি হয়ে যায়। দেখো প্রথম এক্সাম্পল, দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর হাং। সেকেন্ড এক্সাম্পল কী দেওয়া হচ্ছে, এ গ্রে বেবুন অ্যান্ড ইটস অফস্প্রিং অন দ্য ট্রি, মাইন্ড ইনার ভিশন ... সাবলাইম। তো ফার্স্ট এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু ইমেজারি পড়ছি আমরা। দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, জাস্ট তোমরা চোখ বন্ধ করো বা লাইনটা পড়ো, জাস্ট নিজেদের মতো একটা ইমেজ তৈরি করো, একটা বিশাল আকারে জায়ান্ট, একটা দৈত্য, ওয়ার্স দ্য স্কার্ফ, একটা কী পরে আছে, একটা স্কার্ফ বা মাফলার পরে আছে। এটা তোমরা নিজেরাই যদি কল্পনা করো, এখানে কার কথা বলা হচ্ছে, কি একটা বিশাল একটা ক্রিপার আর এই যে ক্যাসলিনা ট্রি, এই দুটো যখন একে অপরের সাথে একে অপরকে জড়িয়ে যখন, অর্থাৎ ক্যাসলিনা গাছটার উপর যখন ক্রিপাসটা জড়িয়েছিল, চোখ বন্ধ করে যদি দেখো তাহলে দেখতে হবে তোমাদের চোখের সামনে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। অর্থাৎ সেটা দেখার সাথে সাথে মনে পড়ে যাবে যেমন পাইথন তার শিকারকে কীভাবে জড়িয়ে আষ্টে পুষ্টে তাকে জব্দ করে, এরকম একটা সুন্দর মানে একটা ভিভিড মেন্টাল পিকচার তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে ইমেজারি। এই পরপর এক্সাম্পলগুলো আছে, তোমরা দেখে নিও। সিমিলি খুবই পরিচিত তোমাদের সাথে, যে কি সিমিলিতে অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন থাকে, এটা পরিষ্কার কম্পারিজন থাকে, বাট বিটুইন টু ডিসিমিলার থিংস, কিন্তু সেটা সম্পূর্ণ কী হবে, ডিসিমিলার থিংসের সাথে। এক্সাম্পলগুলো, আর এর সিমিলি চেনার একটা আমরা জানি যে কীভাবে চিন্তা হয়, ইট ইজ ইন্ট্রোডিউসড বাই বা আইডেন্টিফাইড অ্যাজ, লাইক, এগুলো, তাই না? তো প্রথম এক্সাম্পলটা কী আছে, দেখো, লাইক হিউজ পাইথন। প্রথমেই দেওয়া আছে এখানে হিউজ পাইথনের সাথে আমরা জানি ক্রিপারের কম্পেয়ার করা হয়েছে। আর কি দেখে বুঝবো, লাইক একটা ওয়ার্ড ইউজ করেছে সেটাকে দেখে। তাহলে যদি আমরা এক্সপ্লেন করতে চাই আমরা কি বলবো, যে হিয়ার ইজ an explicit comparison is made between two dissimilar things, between a creeper and a python, and it is cleared by the word like, এভাবে। তো এক্সপ্লেনেশন তোমাদের আসবে না, জাস্ট এক্সাম্পল আইডেন্টিফাই করতে হবে বা একটা লাইন তুলে দিবে, তুলে দিয়ে গিয়ে বলবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, এইভাবে। তো পরপর এক্সাম্পলগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। বাবুন সেটস স্ট্যাচু লাইক অ্যালোন, দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক স্নো এনমেস্ট। দেখো সেকেন্ড এক্সাম্পল কি হচ্ছে, লাইক, পরটা তো লাইক ইউজ করা হয়েছে। এই ছিল সিমিলি। মেটাফোরের সম্বন্ধে একটু জেনে নেই। মেটাফোর কি, মেটাফোরের মধ্যে অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন থাকবে, একটা ভেতরের একটা ইনার মিনিং যুক্ত একটা কম্প্যারিজন থাকবে, যেটা কিন্তু সুন্দর একটা মিনিং, আলাদা মিনিং করবে।
দেখো এক্সাম্পলগুলো কী কী দেওয়া আছে, দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, ট্রেম্বলিং হোপ, টাইম দ্য শ্যাডো, আ ক্রিপার ক্লাইম্বস ডট বাউন্ড, অবলিভিয়ান স্কার্স। এবার দেখো এই এক্সাম্পলগুলো ইমপ্লিসিট কম্পারিজন হয়ে আছে সবগুলোর সাথে। তো যাই হোক মেটাফোর এই এক্সপ্লেনেশন বেশি যাচ্ছি না আমি, কারণ কি এক্সাম্পলগুলো আমাদের জানলেই হবে। পরেরটা চলে আসি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনে কী বলা হয় যে একটা হিউম্যান কোয়ালিটিস দেওয়া হয় কোনো নন লিভিং বা নন হিউম্যান থিংসকে, অর্থাৎ একটা ইনঅ্যানিমেট অবজেক্ট বা নন হিউম্যান থিংসকে কী করা হয়, একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়, এটা হচ্ছে পার্সনিফিকেশন, অর্থাৎ পার্সনিফাই করা হয়। এক্সাম্পলগুলো দেওয়া আছে দেখো, ইট ইজ দ্য ট্রিজ লেমেন্ট অ্যান্ড এরি স্পিচ। একটা গাছের লেমেন্ট দুঃখ বলা হয়েছে, এই গাছটাকে কী করা হয়েছে, সাধারণত গাছের দুঃখ আছে কি না নর্মালি আমরা বুঝতে পারি না, যদিও সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে গাছও নাকি বিলাপ করে দুঃখ করে, গাছেরও নাকি কষ্ট হয় আমরা জানি, বাট আমরা লিটারেচার পড়ছি যেহেতু লিটারেচার নিয়ে বলবো। ট্রিজ লেমেন্ট অর্থাৎ গাছের দুঃখ, এই যে গাছটাকে একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে, অর্থাৎ এই ট্রিটাকে পার্সনিফাইড করা হচ্ছে একটা কি একটা লিভিং থিং, অর্থাৎ হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে। একই রকমের পরপর এক্সাম্পলগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। পরে চলে আসে অ্যালিটারেশন। অ্যালিটারেশন জিনিসটা কি, রেপিটেশন অফ দ্য সেম লেটার অর সাউন্ড, এটুকু মনে রাখলেই হবে। এক্সাম্পল দেখো প্রথমটা কি আছে, ওয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ। এখানে পরিষ্কারভাবে দেখে নাও যে ওয়াটারের ডব্লিউ আর রেথের ডব্লিউ, দেখো এই দুটো ওয়ার্ড ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ডব্লিউ যে লেটার সেটা রিপিট হয়েছে বা ডব্লিউ সাউন্ডটা রিপিট হয়েছে। একই রকমভাবে দেখো শেষেরটা দেখো 4 নম্বর এক্সাম্পলটা, ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য ডট যা আছে বাকি লাইনটা, ক্রিমসনের সি আর ক্লাস্টারের সি, এই সি সাউন্ড বা সি লেটারটা রিপিট হয়েছে। পরের এক্সাম্পলে চলে আসো সিম্বলিজম, পরের ফিগার্স অফ স্পিচে চলে আসো সিম্বলিজম। এই সিম্বলিজম জিনিসটাও কি আমরা ইন ব্রিফ জেনে নেব এখানেও। ইউজিং অবজেক্ট টু রিপ্রেজেন্ট আইডিয়াস আর ইমোশনস, বাস এইটুকু জানলেই হবে। কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে আইডিয়া, কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে কী হিসেবে, আইডিয়া বা ইমোশনস দিয়ে। যেমন ধরো দ্য ক্যাসোলিনা ট্রি, এই ক্যাসোলিনা ট্রি কিসের, এই ক্যাসোলিনা ট্রি কী সিম্বলাইজ করছে, মেমোরি, নস্টালজিয়া অ্যান্ড ইমর্টালিটি। দ্য ক্রিপার কী সিম্বলাইজ করছে, এই ক্রিপারটা সিম্বলাইজ করছে কি, যখনই ক্রিপারের কথা বলছি তখনই সাধারণত কী বোঝাচ্ছে, ক্রিপার সাধারণত কি একদম লতানো প্যাঁচানো বড় হয় বিশাল, যখনই এটাকে দেখছি, যখন পোয়েমটা পড়ছি, পড়ার সাথে সাথে কিন্তু আমাদের চোখের সামনে একটা ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, একটা ভিজুয়াল ইমেজ তৈরি হয়ে যাচ্ছে কি, একটা বিশাল অজগর সাপকে বা একটা অজগরকে দেখতে পাচ্ছি, আমরা পাইথনকে দেখতে পাচ্ছি, যার জন্য এটা কী সিম্বলাইজ করছে, স্ট্রং ইমোশনাল বন্ডস অ্যান্ড অ্যাটাচমেন্ট। একই রকমের পরপর এক্সাম্পলগুলো দেওয়া আছে, তোমরা লাস্ট এক্সাম্পলটা একটু বলে নেই। হার টিয়ার্স, এখানে টিয়ার্স কি সিম্বলাইজ করছে, দ্য ডেপথ অফ হার ইমোশনস অ্যান্ড দ্য পেইন অফ সেপারেশন অর লস। এনজয়মেন্ট, এটা তোমাদের কাছে একটু অজানা। এই এনজয়মেন্ট জিনিসটা কি, একটা সেন্টেন্স যেটা চলতে থাকবে, কোনো রকম বিরতি না দিয়ে, অর্থাৎ কোনো রকম পজ না করে। যেমন কন্টিনিউশন অফ এ সেন্টেন্স বিয়ন্ড আ লাইন উইদাউট আ পজ, অর্থাৎ একটা সেন্টেন্স চলতে থাকবে কোনোরকমভাবে পজ না করে, না থেমে। ধরো এই এনজয়মেন্টের এক্সাম্পল মোটামুটি অনেকগুলো এক্সাম্পল পাবো আমরা এই কবিতায়। তার মধ্যে আমি একটা এক্সাম্পল তুলে ধরেছি, দেখো। অ্যান্ড oft at nights the garden overflows with one sweet song that seems to have no close. এই যে সেন্টেন্সটা দেখবে কন্টিনিউ চলেছে, কন্টিনিউয়েশন আছে, যার কোনো মিডলে কোনো পজ নেই, সেই জন্য এটা এনজয়মেন্ট। অ্যাপোস্ট্রফিটা মোটামুটি তোমাদের কাছে
পরিচিত যে কি অ্যাপোস্ট্রফিটা কি ডিরেক্টলি অ্যাড্রেস করবে কাকে, অ্যান অ্যাবসেন্ট পারসন অর অবজেক্ট, ডিরেক্টলি অ্যাড্রেস করবে কোনো আর বাস্তবে নেই, মারা গেছেন বা অনেক দিন আগে চলে গেছেন, তাকে অ্যাড্রেস করা বা স্মরণ করাটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। যেমন এখানে দেখো ও গাছকে, এই ক্যাসোলিনা গাছকে অনেক জায়গায় ডিরেক্টলি অ্যাড্রেস করা হয়েছে, যেমন ও ট্রি আনটু দ্য অনার। তার আগে যদি আমরা লাইনটা দেখি তাহলে লাইনটা আমাদের কী আছে আগে মনে আছে তোমাদের? আগে লাইনটা সম্ভবত এইভাবে ছিল, ও দেয়ারফর আই ফেন উড কনসিক্রেট এ লে আনটু দ্য অনার ট্রি। এখানে ওটাও নেই কিন্তু আমি শুধু ট্রি নিয়েছি, সরি আমি ওটা এক্সট্রা নিয়েছি যাতে তোমাদের ভালোভাবে এটাকে মিনিং করার জন্য। যে ও ট্রি আনটু দ্য অনার বলছে ও হে গাছ তোমার সম্মানার্থে, এই যে ও ট্রি এটাকে কী করছে অ্যাড্রেস করা হচ্ছে। যদিও পোয়েট এখানে নেই, আর পোয়েট যখন ছিলেন তখন লিখেছেন, তখন পোয়েট কিন্তু অনেক দূরে, অর্থাৎ বিদেশে থেকে দেশের অর্থাৎ বাড়ির যে ক্যাসোলিনা গাছ তাকে স্মরণ করছিলেন, যার জন্য এটা অ্যাপোস্ট্রফি। দ্য পোয়েট ডিরেক্টলি অ্যাড্রেসেস দ্য ট্রি ট্রিটিং ইট অ্যাজ এ লিভিং বিং। কীভাবে এটাকে অ্যাড্রেস করছিল? অ্যাজ এ লিভিং বিং হিসেবে বা অ্যাজ এ লিভিং এন্টিটি হিসেবে। নেক্সট চলে আসো প্যারাডক্স। প্যারাডক্স জিনিসটা কি? আ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স সেলফ কন্ট্রাডিক্টরি বাট কন্টেন্স এ ডিপার ট্রুথ। চলো দেখে নিই তাহলে কি এই প্যারাডক্স জিনিসটা কি। অ্যাকচুয়ালি প্যারাডক্স হচ্ছে কি একটা স্টেটমেন্ট বা একটা সিচুয়েশন দ্যাট মে বি ট্রু বাট ইট সিম ইম্পসিবল অর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বিকজ ইট কন্টেন্স টু অপোজিট ফ্যাক্টস অর ক্যারেক্টারিস্টিক্স। যেমন এখানে এক্সাম্পলটা দেখো, ওই যে সেলফ কন্ট্রাডিক্টরি বাট কন্টেন্স এ ডিপার ট্রুথ, এই জিনিসটা মনে রাখলেই হবে। আননোন ইয়েট ওয়েল নন, আননোন ইয়েট ওয়েল নন ইন দ্য আই অফ ফেথ। তাহলে এখানে দেখো অজানা কিন্তু আবার বিশ্বাসের চোখে চেনা, একটা আননোন জিনিস কী করে আবার সুপরিচিত হতে পারে? তার কারণটা কি? দ্য ট্রি বিং আননোন, গাছটি অজানা হওয়া সত্ত্বেও, ইয়েট ওয়েল নন, গাছটি অজানা সত্ত্বেও কিন্তু আবার কি ওয়েল নন, ভালোভাবে চেনা বা সুপরিচিত। এটা কি সিম্বলাইজ করছে? ফেইথ অ্যান্ড বিলিভ ইন ইটস সিগনিফিকেন্স। তো এগুলো হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স খুব ইন্টারেস্টিং জিনিস, যাই হোক অত এখানে তোমাদের প্রয়োজন নেই। এবার চলে এসো হাইপারবল। হাইপারবল কোন এমন একটা ফিগার্স অফ স্পিচ যে আমি এখানে ডেফিনেশনটা দিয়ে নিয়ে আলোচনা করে একটু বলে দিই। হাইপারবলে কী হয় যে বাড়তি বলা, ইন বেঙ্গলি বলা হয় বাড়তি বলা, অর্থাৎ ইট এক্সাজারেটস সামথিং। তো এক্সাজারেট টার্মটা থাকলে সেটা হচ্ছে হাইপারবল। আমাদের মনে আছে আমরা যখন ক্লাসে পড়ি তখন আমাদের স্যাররা যখন ইংরেজি পড়ান তখন কিন্তু এই একটা এক্সাম্পল হাইপারবলের বারবার তুলে ধরেন, যেটা আমাদের এখনও মনে আছে। যেমন ওয়াটসওয়ার্থের বিখ্যাত লাইন, 10 I saw 10,000 বা 10,000 I saw at a glance, এই এক্সাম্পলটা। তো এখানে দিয়েছে কি ও সুইট কম্পেনিয়ন্স। এই যে এই সুইট কম্পেনিয়ন্স, আর এটা কি ইঙ্গিত করছে, কি এক্সাজারেট করছে? দ্য ইন্টেন্স লাভ ফর কম্পেনিয়ন্স এক্সাজারেটস দ্য ইমোশনাল অ্যাটাচমেন্ট টু দ্য ট্রি। সুন্দরভাবে একবারই ক্লিয়ার আশা করি। দ্য ইন্টেন্স লাভ ফর দ্য কম্পেনিয়ন্স, এই গভীর ভালোবাসা তার সঙ্গীদের জন্য, অর্থাৎ তার প্রিয় দাদা দিদির জন্য। এটা কি করছে? এক্সাজারেটস, এটা বাড়তি বলছে কি দ্য ইমোশনাল অ্যাটাচমেন্ট টু দ্য ট্রি, যেটা নাকি গাছের সাথে ইমোশনালি কানেক্টেড ছিল। এটাই হাইপারবল। ডিয়ারার দেন লাইফ টু মি, আমার কাছে জীবনের চেয়েও বেশি প্রিয়। জীবনের কাছে আবার প্রিয় হতে পারে, জীবনটাই তো সবচেয়ে মানুষের কাছে আমরা জানি বেশি মূল্যবান। অনেকে আমরা বলতে চাই না আমি তোমাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি, এটা কখনো পসিবল হয় না। এটা কি জাস্ট বলার টেকনিক, এটা এই ধরনের টেকনিক যখন ইউজ করে বলা হয় তখন সেটা হচ্ছে হাইপারবল, কারণ এক্সাজারেট করা হচ্ছে, বাড়তি বলা হচ্ছে। চলো দেখে নিই পরেরটা হচ্ছে অ্যালিউশন।
ডিস্টার্ব হচ্ছে। অ্যালিউশন জিনিসটা কি তাহলে আমরা একটু আলোচনা করে নিই। যে অ্যালিউশন হচ্ছে আমরা এভাবে বলবো, অ্যান অ্যালিউশন ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স আ রেফারেন্স টু সামথিং। এখানে সামথিং বলতে কার কার কথা বলবো আমরা, সামথিংয়ের মধ্যে থাকবে মেবি এ পার্সন, প্লেস, ইভেন্ট অর অ্যানাদার ওয়ার্ক অফ লিটারেচার হতে পারে। তাহলে আমরা এইভাবে সিম্পলভাবে বলবো, অ্যান অ্যালিউশন ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স আ রেফারেন্স টু সামথিং উইদাউট ডিরেক্টলি মেনশনিং ইট। তো ডিরেক্টলি মেনশনিং ইট আমরা যখন এই কবিতা যখন পড়ছিলাম আমরা ওই শেষের দিকে যখন দ্য ক্লাসিক্স অফ ফ্রান্স আর ইটালি, তখন ইনডাইরেক্টলি কিন্তু সেই জায়গাটাকে বলা হচ্ছিল বা বর্ণনা করা হচ্ছিল যে রেফারেন্স দেওয়া হচ্ছিল। রেফারেন্স দেওয়ার পেছনে একটা কারণ থাকে, ইনডাইরেক্টলি বলা হচ্ছে, ডিরেক্ট না বলে ইনডাইরেক্টলি সেই জায়গাটাকে তুলে ধরার জন্য। তো অ্যালিউশন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে দেখো, ডট দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স আর ইটালি, লাইনটা আরও আছে, আমরা আগে আছে, আগে থেকে টেনে তোমরা দেখে নেবে। তাহলে এখানে কিভাবে এটা অ্যালিউশন হচ্ছে দেখো, দ্য পোয়েট অ্যালিউডস টু দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স আর ইটালি, দিস প্লেসেস আর রিনাউন্ড ফর দেয়ার বিউটি অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স। তাহলে বুঝতে পারছো তোমরা যে এখানে অ্যালিউডস এর মিনিংটা আগে আমরা জেনে নেব। অ্যালিউডস হচ্ছে টু টক অর স্পিক অ্যাবাউট সামথিং অর সামবডি ইন অ্যান ইনডাইরেক্ট ওয়ে, আমরা এটা বলতে পারি, ইন অ্যান ইনডাইরেক্ট ওয়ে। তাহলে দ্য পোয়েট অ্যালিউডস, পোয়েট ইনডাইরেক্টলি বলছেন কাকে বা উল্লেখ করছেন বা কার সম্বন্ধে বলছেন, টু দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স আর ইটালি, ইটালি বা ফ্রান্সের যে ক্লাসিক শোর সেটা বিষয়ে ইনডাইরেক্টলি বলছে। তো কী বলা হয়েছে, দিস প্লেসেস, ইনডাইরেক্টলি কী বলতে চাইছেন, দিস প্লেসেস আর রিনাউন্ড ফর দেয়ার বিউটি অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স, সেই জিনিসটা কিন্তু ঘুরিয়ে বললো, দ্যাট ইজ অ্যালিউশন। তো আজকের এই কবিতার এটাই লাস্ট ভিডিও। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে, আর আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আরও তোমরা লিটারারি অর্থাৎ ফিগার অফ স্পিচ তোমরা আরও এখান থেকে বের করতে পারবে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি বের করেছি। তোমাদের যদি আরও কিছু তোমরা বের করে থাকো নিজে থেকে, আমাকে কমেন্টে জানাও বা আমাকে পোস্ট করতে পারো। সেই জন্য ওকে, আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।